Hi, my friend. I am Eni Ahmed. Today, our topic is narration. তো বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি আলোচনা করব ন্যারেশন। তো ন্যারেশনের বাংলা কি? আমরা যদি বাংলাটা দেখি তাহলে ন্যারেশনের বাংলা হয় উক্তি বা বক্তব্য, আরও সহজ ভাষায় বলা যায় কথা। অর্থাৎ আমরা সারাদিন যে কথাগুলো বলি আসলে এগুলোই ন্যারেশন। ফর এক্সাম্পল, তোমরা এখন আমার কথা শুনছো, আমি স্পিকার, তোমরা লিসনার। আমার এই কথাটা তোমরা যেগুলো শুনছো সবগুলোই ন্যারেশন। তো তোমরা আমার এই কথাটা যদি তোমরা তোমাদের কোনো বন্ধুর কাছে জানাতে চাও তাহলে তোমাদের দুইটি পন্থা অবলম্বন করতে হবে। ফার্স্ট ওয়ান, আমার এই কথাটা হুবহু কোটেশনের মাধ্যমে তোমরা তোমাদের বন্ধুর কাছে পেশ করতে পারো। যদি হুবহু কোটেশন মার্কের মধ্যে তোমরা আমার কথাটা তোমাদের বন্ধুর কাছে প্রকাশ করো বা পেশ করো তাহলে সেটা হবে ডিরেক্ট ন্যারেশন। আর যখন তোমরা তোমাদের ভাষায় আমার কথাটা কিছুটা পরিবর্তন করে যদি তাদের কাছে বলো তাহলে সেটা হবে ইনডিরেক্ট ন্যারেশন। যখন আমরা ন্যারেশন করব তখন আমাদের মাথায় বা ইমাজিনেশনে তিনটা ব্যক্তি উপস্থিত হবে। ওয়ান, স্পিকার; সেকেন্ড, লিসেনার; এবং থার্ড, লিসেনার। এই ক্ষেত্রে লিসেনার প্রকাশক হিসাবে বা রিপোর্টার হিসাবে আরেকজনের কাছে পেশ করবে। ফর এক্সাম্পল, ধরে নিলাম প্রিয়ন্তী নামের একটি মেয়ে কৃষ্ণ নামের একটি ছেলেকে ভালোবাসে। কৃষ্ণকে বলল, প্রিয়ন্তী, সেই টু কৃষ্ণ, আই লাভ ইউ ডিপলি। কৃষ্ণ প্রিয়ন্তীর এই কথাটা তার আরেকটি বন্ধু বিক্রমকে যা বলল, জানিস প্রিয়ন্তী না আমাকে ভালোবাসে। তো এই ভালোবাসাটা যখন প্রকাশ করবে সে দুটো উপায় করতে পারে। এক, প্রিয়ন্তীর হুবহু কথাটি, অথবা কৃষ্ণ প্রিয়ন্তীর কথাটা পরিবর্তন করে তার নিজের ভাষায় আমাদের বঙ্কিমের কাছে প্রকাশ করতে পারে। এই প্রকাশের যে ভঙ্গিমা বা স্টাইল, তার নামই হচ্ছে ন্যারেশন। ন্যারেশন আসলে স্পিকিংয়ের বা কোনো কিছু ন্যারেট করার বিশেষ ধরনের কৌশল। এই হলো আমাদের ন্যারেশন। তো বন্ধুরা, ন্যারেশন যখন আমরা পরিবর্তন করব, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে আসব, তখন কিন্তু আমাদের কিছু নিয়মের মধ্যে যেতে হয়। অর্থাৎ যখন কোনো প্রকাশক বা লিসেনার যখন স্পিকারের কথা কারোর কাছে পেশ করবে তখন তাদের কিছু নিয়ম, কিছু রুল তার মাধ্যমে যেতে হয়। তো নিয়মগুলো কী হবে সেগুলো আমরা এখন ফার্স্টে দেখি। ফার্স্ট ওয়ান, রিপোর্টিং ভার পরিবর্তন করতে হবে। অর্থাৎ ডাইরেক্ট বা ডিরেক্ট ন্যারেশনের যে রিপোর্টিং ভার থাকবে সেটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার সময় কি ফলো করতে হবে? ফলো করতে হবে রিপোর্টেড স্পেস, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে সেই অংশটুকুর কোন ধরনের সেন্টেন্সে আছে, অর্থাৎ প্যাটার্ন অফ সেন্টেন্স, অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভে আছে, অপটেটিভে আছে, না ইম্পারেটিভ, না এক্সক্লামেটরি। এইটার মেজাজ অনুসারে বা সেন্টেন্সের প্যাটার্ন অনুসারে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। আমরা একটার পর একটা বোঝানোর চেষ্টা করব। তারপরে অবশ্যই একটা লিঙ্কার ব্যবহার করতে হবে। কখন লিঙ্কার ব্যবহার করতে হবে? ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে, ইনভার্টেড কমাকে রিমুভ করার জন্য অবশ্যই আমাদের একটি লিঙ্কার ব্যবহার করতে হবে প্রত্যেকটি সেন্টেন্সের ক্ষেত্রে। তারপরে আমাদের কী করতে হবে? লিঙ্কার ব্যবহার করার পর আমাদের পার্সন বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এমনকি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যদি থাকে সেগুলো পরিবর্তন করতে হবে। তো তিন প্রকার পার্সনের মধ্যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের পরিবর্তন করতে হবে, থার্ড পার্সনের পরিবর্তন করা যাবে না। তারপরে টেন্স থাকবে। আমরা জানি সাবজেক্টের পরে সাধারণত টেন্স থাকে। তো পার্সন কিন্তু যে জায়গায় থাকুক না কেন,
সাবজেক্ট হিসাবে থাকুক আর সেন্টেন্সের যে কোনো জায়গায়, বিশেষ করে আরও সহজভাবে বলতে পারি, প্রোনাউন থাকলেই সেটা পরিবর্তন করতে হবে। নেক্সট ওয়ান, টেন্সের পরিবর্তন করতে হবে। তো টেন্সের পরিবর্তন তখনই করতে হবে যখন রিপোর্টিং ভার্ব, আমরা মনে হয় জানি হোয়াট ইজ কল রিপোর্টিং ভার্ব, যে ভার্বের মাধ্যমে স্পিকার তার বক্তব্যটা পেশ করে তার নাম রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্ব যখনই পাস্ট টেন্স হবে তখনই শুধুমাত্র আমাদের টেন্সের বা ফাইনাইট ভার্বের পরিবর্তন আসবে। তারপরে যদি সেন্টেন্সের ভিতর থাকে অ্যাডভার্বিয়ালটা টাইম বা প্লেস, সেটাও পরিবর্তন করতে হবে। তো এখানে কিন্তু টাইম এবং প্লেস, অ্যাডভার্বিয়াল টাইম এবং প্লেসই হবে, এটা কখনোই নাউন যদি হয় তাহলে হবে না। নেক্সট ওয়ান, নিয়ারেস্ট শব্দগুলো অর্থাৎ নিকটবর্তী শব্দগুলোকে অনেক অনেক দূরে ঠেলে দিতে হবে। ন্যারেশনের কিন্তু সুন্দর একটা বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু টেন্সের ক্ষেত্রে হতে পারে, টাইমের ক্ষেত্রে হতে পারে, প্লেসের ক্ষেত্রে হতে পারে। আর সব কথার মূল কথা কৃষ্ণ ভালোবাসে রাধাকে, অর্থাৎ যে প্রকার সেন্টেন্সেই থাকুক না কেন অবশ্যই এই যে 5 প্রকার সেন্টেন্স যখন ইনডাইরেক্ট ন্যারেশনে আমি রূপান্তর করব, সবগুলো সেন্টেন্সে হয়ে যাবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ আসলে ন্যারেশনের বর্ডার সেন্সে যদি আমরা বলতে চাই, ন্যারেশন এক প্রকার ট্রান্সফরমেশন, অর্থাৎ ট্রান্সফরমেশন যে পারি তার জন্য যেন ন্যারেশনটা একটা হাতের মোয়া। তো বন্ধুরা, আসলে আজকের টপিকসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট তো বটেই, আর আমার কাছে মনে হয় চার্মিং অ্যান্ড ভেরি অ্যাট্রাকটিভ। তো এখন যাব আমরা দেখব রিপোর্টিং ভার্বের যে আমরা পরিবর্তন করব, সেই পরিবর্তনের কিন্তু একটা নিয়ম আছে। যেমন যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে পরিবর্তিত রিপোর্টিং ভার্ব হবে টেল বা সে। তো আমরা বিস্তারিত আলোচনা উদাহরণের মাধ্যমে দেখব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কীভাবে চিনব? একদমই সহজ উপায়ে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা চিনব। সাবজেক্ট দ্বারা শুরু হবে, তারপরে সাধারণত ভার্ব থাকবে। আমরা শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি। সাবজেক্টের পরে ভার্ব, পর সবার শেষে ফুল স্টপ, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, আবার রিপিট করতে চাই, আমাদের রিপোর্টিং ভার্ব টেল হবে বা সে হবে, আর লিঙ্কার হিসাবে আমাদের দ্যাট যুক্ত করতে হবে। আর যদি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কী হবে? তো ইন্টারোগেটিভ আগে আমরা কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনব? সহজ উপায়, যে সেন্টেন্সের শেষে এক ফোঁটা চোখের জল থাকে, অর্থাৎ সাইন অফ ইন্টারোগেশন থাকে, তাহলে সেটার নাম হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স স্টার্ট হয় হেল্পিং ভার্ব দ্বারা অথবা WH ওয়ার্ড দ্বারা। আমরা দ্বিতীয় সেন্টেন্সে যেটা ব্যাখ্যা করতে যাব, WH ওয়ার্ড দ্বারা শুরু করছে। এর জন্য আমাদের রিপোর্টিং ভার্ব কী হবে? রিপোর্টিং ভার্ব হবে আস্কড, হতে পারে ওয়ান্টেড টু নো, হতে পারে ইনকোয়ার অফ, হতে পারে ডিমান্ড, যে কোনো একটা। তারপরে লিঙ্কার হিসাবে যদি হেল্পিং ভার্ব দ্বারা অর্থাৎ সাহায্যকারী ভার্ব দ্বারা যদি শুরু হয়, লিঙ্কার হবে ইফ বা ওয়েদার। আর যদি WH ওয়ার্ড দ্বারা শুরু হয়, বন্ধুরা আমরা এখানে লিখিনি, WH ওয়ার্ড ডি হবে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনের কনজাংশন। তো এখন যাব ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চিনব? একদম সহজ উপায়। ইম্পারেটিভের কথার অর্থই তো আমরা জানি, আদেশ সূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ বোঝাবে, উপদেশ বোঝাবে বা নিষেধ বোঝাবে অথবা কোনো প্রস্তাব বোঝাবে, তাকেই বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা স্টার্ট হবে কীভাবে? সরাসরি ভার্ব দ্বারা, কখনো কখনো প্লিজ বা কাইন্ডলি অ্যাডভার্ব দ্বারা শুরু হতে পারে, আর শুরু হবে লেট ভার্ব দ্বারা। যদি ভার্ব দ্বারা শুরু হয়, সাধারণত আদেশ বোঝালে অর্ডার, যদি উপদেশ বোঝায় অ্যাডভাইস, আর যদি অনুরোধ বোঝায় রিকোয়েস্ট। আর লেট দ্বারা শুরু হলে পরেই আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে ইনডাইরেক্ট ন্যারেশনে ব্যবহার করব প্রপোজ বা সাজেস্ট। যদি মূল ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে আমরা লিঙ্কার হিসাবে ব্যবহার করব ইনফিনিটিভ। আর যদি লেট দ্বারা শুরু হয়, তাহলে আমরা লিঙ্কার হিসাবে ব্যবহার করব দ্যাট। বন্ধুরা, এখন যাব আমাদের আরেকটি স্টেপে, অপটেটিভ সেন্টেন্স। আমরা জানি অপটেটিভ সেন্টেন্স দ্বারা বোঝায় ইচ্ছা অথবা প্রার্থনা। তো ইচ্ছা প্রার্থনা
বোঝাবে। আর শুরু হবে কিভাবে, মে বা লং দ্বারা। আর এর জন্য রিপোর্টিং ভার্ব আমরা নিব উইশ বা প্রে, যদি সৃষ্টিকর্তার নাম থাকে প্রেটা ব্যবহার করাটা উত্তম। আর লিঙ্কার হিসাবে বা কনজাংশন হিসাবে ব্যবহার করব দ্যাট। তো দ্যাটই কিন্তু সবচেয়ে বেশি। এখন যাব আমাদের আরেকটি স্টেপে, এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা তো মনে জানি হঠাৎ করে যদি আমার অনুভূতির জায়গায় যে সেন্টেন্স, সাডেন ফিলিং অফ মাইন্ড, দ্যাট ইজ কল এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্স কীভাবে শুনবো হঠাৎ করে? আমরা বলবো যে সেন্টেন্সের শেষে যদি থাকে এক ফোঁটা খেজুরের রস, অর্থাৎ সাইন্ট অফ এক্সক্লামেটরি, একদম সহজ উপায়, তাকেই বলা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্স সাধারণত হাউ এবং হোয়াট দ্বারা শুরু হয়, তবে কখনো কখনো একটি শব্দ এক্সক্লামেটরি ওয়ার্ডের পরেও কিন্তু সাইন্ট অফ এক্সক্লামেটরি বসে। এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে কী নিব? তো আসলে একটি যথেষ্ট, এক্সক্লেমড। আর যদি অনেক আনন্দ বা উদ্বেল আমরা হয়ে উঠি, তাহলে এক্সক্লেমড উইথ জয় হতে পারে, ওয়ান্ডার হতে পারে যদি বিস্ময় প্রকাশ করে, ডিলাইট হতে পারে। আর যদি ভারাক্রান্ত দুঃখ আমাদেরকে চেপেই ধরে, তখন আমরা ব্যবহার করব এক্সক্লেমড উইথ সরো অথবা গ্রেভড। আর কখনো আমরা ক্রাই আউট, এগুলো আমরা স্টেটমেন্ট অনুসারে অর্থাৎ সেন্টেন্সের প্যাটার্ন এবং অর্থ অনুসারে ব্যবহার করব। শুধু যদি এক্সক্লেমটা ব্যবহার করি, দ্যাট ইজ অলসো এনাফ। আমরা পরবর্তী পর্যায়ে দেখব এদের জন্য কি লিঙ্কার হবে বা সেন্টেন্স কানেক্টর হবে। এদের জন্য সেন্টেন্স কানেক্টর হবে দ্যাট। তো বন্ধুরা, এখন যাব আসল জায়গায়। যতই আমরা নিয়মগুলো পড়ি না কেন, সবার আগে দরকার প্র্যাকটিস বা এক্সাম্পল। চলো যাই এখন আমাদের এক্সাম্পলগুলোতে। ফার্স্ট এক্সাম্পল, অ্যানি সেইড টু মি। অ্যানি আমাকে বলল, আই অ্যাম গোয়িং টু কলেজ টুডে। আমি আজ কলেজে যাচ্ছি। তো এই অংশটুকু আমরা জানি রিপোর্টেড স্পিচ। তো এই রিপোর্টেড স্পিচটি কোন ধরনের সেন্টেন্সে আছে? অবশ্যই এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। কেন? সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, তারপরেই টেন্স ভার্ব, যা আমরা বলতে পারি ফিনাইট ভার্ব। তো এখন যদি আমরা নিয়মগুলো তাকাই একটার পর একটি, তাহলে কী হবে? এখন দেখি ফার্স্ট ওয়ান, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। তার মানে অ্যানি, অর্থাৎ আমরা জানি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করতে হয় না, তাহলে অ্যানি আমরা লিখলাম। তারপরে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে কোনটা দেখে? রিপোর্টেড স্পিচের ধরন দেখে, অর্থাৎ এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যার ফলে হবে এখানে টোল। তো টোল কেন হবে? যদি অবজেক্ট থাকে তাহলে আমরা টোল ব্যবহার করব টেন্সটা ঠিক রেখে। টেলের পাস্ট ফর্ম আমরা জানি টোল। তারপর আমরা অবজেক্টটা লিখব, লেখার পরে ইনভার্টেড কমা উঠায়ে দিয়ে ব্যবহার করব আমরা এখানে দ্যাট, যেমন এখানে দ্যাট লেখা হয়েছে। তো বন্ধুরা, তারপরে কি করব? পরের স্টেপে আমরা ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট লিখলাম। পার্সনের পরিবর্তন করতে হবে। তো বন্ধুরা, পার্সনে যখন পরিবর্তন করি তখন আমাদের খেয়াল রাখতে হবে কোন পার্সনে আছে। যদি থাকে থার্ড পার্সনের, নো সেন্স। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের পরিবর্তন করতে হবে। এখানে আছে ফার্স্ট পার্সন। আর ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। এখানে সাবজেক্ট যদি হয় এক বচন, তাহলে এক বচনে রূপান্তর করতে হবে। যদি হয় ম্যাসকুলিন জেন্ডার, তাহলে ম্যাসকুলিনে রূপান্তর করতে হবে। ফেমিনিন থাকলে পরে ফেমিনিন, অর্থাৎ যে জেন্ডার থাকুক বা পার্সন থাকুক সেটা ঠিক করতে হবে। তার মানে ফার্স্ট পার্সন সব সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকেই অনুসরণ করবে। তাহলে অ্যানি আছে, অ্যানি থাকার জন্য আমরা এখানে সি ব্যবহার করব। ওকে, সি ব্যবহার করলাম। তারপরের ধাপে আমরা দেখব টেন্সের পরিবর্তন করতে হবে। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্ট, মাই ডিয়ার স্টুডেন্ট, মাই ভিউয়ার, টেন্স পরিবর্তন হবে তখনই যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে। যদি পাস্ট টেন্স থাকে তাহলে অনুরূপ পরের অংশগুলো
ব্যতিক্রম দু একটা বাদে সবই হয়ে যাবে পাস্ট টেন্স। যা অনুরূপ কীরকম, যদি ইনভার্টেড কমার ভিতর থাকে প্রেজেন্ট সিম্পল হয়ে যাবে পাস্ট সিম্পল, যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি ইনভার্টেড কমার মধ্যে থাকে পাস্ট সিম্পল হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই হলো পরিবর্তন। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পরিবর্তন হবে না। আর যদি থাকে ফিউচার টেন্স, যে ফিউচার টেন্সই থাকুক না কেন, তখন হয়ে যাবে ফিউচার ইন পাস্ট। মডেল হলে পরে তাই হবে। তো ফিউচার ইন পাস্ট কি, যেমন শ্যালের জায়গায় শুট, ক্যানের জায়গায় কুট। মডেল ইন পাস্ট কি, যেমন মেয়ের জায়গায় মাইট। এই জায়গা আমাদের একটু খেয়াল রাখতে হবে। একেই বলা হয় করেসপন্ডেন্ট টেন্স, অর্থাৎ আগেরটা পাস্ট টেন্স হলেই অনুরূপ পরের অংশটাও পাস্ট টেন্সে রূপান্তর হবে। তাহলে এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর সির পরে বসে আমরা জানি ওয়াজ, বসে আমরা ওয়াজ ব্যবহার করব, তারপরে গোয়িং। আচ্ছা, এইটা লেখার পরে আমরা দেখব যে অ্যাডভার্বিয়াল অফ টাইম বা প্লেস আছে কিনা। হ্যাঁ, এখানে কলেজটা জানি আমরা নাউন, আর অ্যাডভার্বিয়াল অফ টাইম এখানে আছে টুডে। টুডে যদি থাকে তাহলে আমরা ব্যবহার করব দ্যাট ডে। আচ্ছা, এগুলোর হয়তো আমরা নিয়মগুলো জানি। যেমন যদি থাকে স্টারডে তাহলে আমরা বলি দ্য প্রিভিয়াস ডে। টুডে যদি থাকে দ্যাট ডে, যদি থাকে টুমোরো তাহলে আমরা ব্যবহার করি দ্য নেক্সট ডে। তো আমার মনে হয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী পর্যায়ে করব। আর কথা হচ্ছে নিয়ারেস্ট শব্দকে, অর্থাৎ নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দ রূপান্তর করতে হবে। যদি বলা হয় টুডে তাহলে আজকে, আজকে যদি হয় কাছের, আর যদি বলি ওই দিন দ্যাট ডে, দ্যাট ডে। আসলে এটাও কিন্তু টেন্সের একটা ভাইটাল পয়েন্ট। নিকটবর্তী শব্দগুলোকে অনেক দূরে ঠেলে দিতে হবে। তারপরে আমরা এখন দেখব দ্বিতীয় এক্সাম্পল। দ্বিতীয় এক্সাম্পলে ফারিয়া সেইড টু মি হোয়াট আর ইউ ডুইং নাও। ফারিয়া আমাকে বলল আপনি বা তুমি এখন কি করছো। ইউ সি ফারিয়া সেইড টু মি। তো সবার আগে আমরা দেখব এই অংশটা কী ধরনের সেন্টেন্স। আমরা জানি এটা সবার শেষে সাইন অফ ইন্টারোগেশন থাকার জন্য এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব হিসাবে কি নিতে হবে, অবশ্যই আমাদের নিতে হবে আক্সড, যেহেতু পাস্ট টেন্স আছে তো আক্সড। তারপরে মি আমরা লিখতে পারি ফারিয়া আক্সড মি। ইনভার্টেড কমা উঠায় দিয়ে যদি থাকে ডব্লিউএস ওয়ার্ড প্রশ্নবোধক বাক্যের শেষে, তাহলে ডব্লিউএস ওয়ার্ডই আমাদের সেন্টেন্স কানেক্টর হিসেবে বসে যাবে। তাহলে এখানে আমরা বসবো হোয়াট। আর বন্ধুরা, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, রিপোর্টেড স্পিচ যে ধরনের সেন্টেন্সই হোক না কেন, ইনডাইরেক্ট ন্যারেশন কিন্তু সব সময় সর্বদা সব ক্ষেত্রে অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করতে হবে। তার মানে ইনডাইরেক্ট ন্যারেশন কখনোই কোনো ধরনের সেন্টেন্সে হবে না, হবে একমাত্র অ্যাসার্টিভে আর অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচার কী হবে, অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচার হবে সবার আগে সাবজেক্ট। তাহলে আমরা লিঙ্কার পেলাম, এখন একটা সাবজেক্টে নির্ণয় করব। এখানে সাবজেক্ট হিসাবে আছে ইউ বা সেকেন্ড পারসন। যদি থাকে সেকেন্ড পারসন তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে। এখানে অবজেক্ট আছে মি ফার্স্ট পারসন, অর্থাৎ ইউটা ফলো করবে ফার্স্ট পারসনকে। এখানে সাবজেক্টিভ ফর্মের জন্য ব্যবহার করব আই। বন্ধুরা, আরেকটি জায়গায় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, প্রোনাউনের যে তিনটা কেস আছে বা তিনটা ফর্ম আছে, যেমন নমিনেটিভ, অবজেক্টিভ এবং পজেসিভ, এই তিনটা কিন্তু আমাদের ভালো মতন জ্ঞান রাখতে হবে এবং আমাদের স্মরণে বা মাথায় রাখতে হবে এই ফর্মগুলো, যদি আমরা ন্যারেশন সুন্দরভাবে জানতে চাই। তাহলে হয়ে গেল আমাদের আয়ের পরে টেন্স ঠিক রাখার জন্য আমরা এখানে ওয়াজ ব্যবহার করব পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর করার জন্য, যেহেতু ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ ডুইং
নাও থাকলে পরে হবে দেন। তারপরে আমরা ফলো করলাম অ্যাডভার্বিয়াল অফ টাইম। তাহলে পরিপূর্ণ উত্তরটা কী হলো? ফারিয়া আস্কড মি, ফারিয়া আমাকে জিজ্ঞাসা করেছিল হোয়াট আই ওয়াজ ডুইং দেন, তখন আমি কি করছিলাম। যদিও আমাদের কি শব্দটা আসছে ডিয়ার স্টুডেন্ট, এই অংশটা কিন্তু অবশ্যই অ্যাসার্টিভ। নেক্সট এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার 3 এক্সাম্পলে কি আছে? রিড অ্যাটেন্টিভলি। ইউসি রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স কী দ্বারা শুরু হয়? সরাসরি ভার্ব দ্বারা শুরু হয়। ব্যতিক্রম ক্ষেত্রে 2-1 আমরা দেখতে পাই অ্যাডভার্ব, যেমন কাইন্ডলি বা প্লিজ দ্বারা শুরু হয়। তো যেহেতু এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় আর রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। ফাদার সেড টু মি, পিতা আমাকে বলল রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। তো পিতা যদি কোনো তার সন্তানকে বা আমাকে যদি বলে, অবশ্যই এটা হবে একটা উপদেশ। আর উপদেশ যদি হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে কি ব্যবহার করব? অবশ্যই আমরা অ্যাডভাইসড। তো পাস্ট টেন্সের জন্য আমরা অ্যাডভাইস করলাম। তারপরে ফাদার, যেহেতু সাবজেক্টের পরিবর্তন হয় না, ফাদারকে আমরা পরিবর্তন করব না। অ্যাডভাইস মি, ইউসি আমাদের ফার্স্ট অংশটা পরিবর্তন হলো। তারপর ইনভার্টেড কোমা উঠাই দিয়ে আমাদের সেন্টেন্স কানেক্টর ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, ফার্স্টে বলেছি যদি ভার্ব দ্বারা শুরু হয় অর্থাৎ অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট থাকে, তাহলে আমাদের লিঙ্কার হিসাবে ইনফিনিটিভ আনতে হবে। ইনফিনিটিভ কাকে বলে? টু সহ ভার্বের বেস ফর্ম। তাহলে টু ব্যবহার করলাম, আর ভার্বের বেস ফর্ম এখানে রিডই থেকে যাবে। তারপরে আমরা ব্যবহার করব কি? অবশিষ্ট অংশ অ্যাটেন্টিভলি। তাহলে বন্ধুরা, সম্পূর্ণ যদি পড়ি তাহলে উত্তর কী হবে? ফাদার অ্যাডভাইস মি টু রিড অ্যাটেন্টিভলি, পিতা বা বাবা আমাকে উপদেশ দিয়েছিল মনোযোগ সহকারে পড়তে। নেক্সট ওয়ান, মাদার সেড টু মি, মা আমাকে বলেছিল মে আল্লাহ ব্লেজ ইউ, সৃষ্টিকর্তা বা আল্লাহ যেন আমাকে আশীর্বাদ বর্ষণ করে। এই অংশটা যদি এখন দেখি, শুরু হয়েছে মেয়ে দ্বারা। তো মেয়ে দ্বারা যদি শুরু হয় অপটেটিভ সেন্টেন্স, আর অপটেটিভ সেন্টেন্স হলে পরে আমাদেরকে দুইটির যে কোনো একটি রিপোর্টিং ভার্ব নিতে হবে। যেহেতু সে সৃষ্টিকর্তার নাম আল্লাহ, যার ফলে এখানে আমরা প্রেটা নিব। তো পাস্ট টেন্স থাকার জন্য আমরা ব্যবহার করব প্রেড। ওকে, তাহলে মাদার প্রেড, তারপরে কিন্তু দ্যাট আসবে। এখানে অর্থটা ঠিক রাখার জন্য টু মি অমিট করে দিতে হবে। তারপরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স রূপান্তর করব। এখানে আমরা সবার আগে আনবো সাবজেক্ট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের সবার আগে আসে সাবজেক্ট এখানে আল্লাহ। তারপরে যেহেতু ছিল পাস্ট টেন্স, আমরা পাস্ট টেন্স, মেয়ের পাস্ট টেন্স মাইট, আমরা মনে হয় সবাই জানি মাইট করব। আর মূল ভার্ব ব্লেসটা আমরা রাখবো। আর সেকেন্ড পার্সনকে আমরা রূপান্তর করব অবজেক্ট অনুসারে ফার্স্ট পার্সন। তাহলে ব্লিস মি, তার মানে বাংলা কী হলো? মাদার প্রেড দ্যাট, মা প্রার্থনা করেছিলেন যে আল্লাহ মাইট ব্লেস মি, সৃষ্টিকর্তা আমাকে আশীর্বাদ বর্ষিত করেন। তো বন্ধুরা, এখন যাব আমাদের লাস্ট এক্সাম্পলে। হি সেড, সে বলল হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটা কত না চমৎকার। তো বন্ধুরা, যে স্টেটমেন্ট দ্বারা স্ট্রং ফিলিং প্রকাশ পায় তার নাম হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। আর সবার শেষে তো থাকে একটা এক্সক্লামেটরি মার্ক, অর্থাৎ নিঃসন্দেহে এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে হাউ বা হোয়াট দ্বারা সাধারণত শুরু হয়, এক্সক্লামেটরি মার্ক থাকে। আর এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা রিপোর্টিং ভার্ব নিতে হবে। তো রিপোর্টিং ভার্ব হিসাবে আমরা কী করব? রিপোর্টিং ভার্ব হিসাবে আমরা নেব এখানে এক্সক্লেম।
যেহেতু পাস্ট টেন্স আছে আমরা ইডি যোগ করব এক্সক্লেমড, তাহলে হি এক্সক্লেমড। তো আনন্দ যদি প্রকাশ করে তাহলে প্রিপোজিশন উইথ অথবা ইন, আমরা যেটাই পছন্দ করি, আমি উইথ ব্যবহার করলাম। তারপরে আমরা এটা কিন্তু অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করব। তাহলে এক্সক্লেমড উইথ, আর আনন্দ যদি প্রকাশ করে তাহলে জয় বা ডিলাইট। তারপরে আমরা ইনভার্টেড কমাটা আমরা এখন উঠাইয়ে দেব। যদি ইনভার্টেড কমা উঠাই তাহলে কী হবে, দ্যাট। তাহলে আমরা এখানে যোগ করব আমাদের দ্যাট। ওকে, দ্যাট যোগ করার পর আমার ফার্স্টে একটু বোঝানো একটু ভুল হয়েছে, দ্যাট আমরা বসাবো। তারপরে আমরা এই অংশটুকু পুরাপুরি একটা অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করব। তো অ্যাসার্টিভ বাক্যে যদি রূপান্তর করি সবার আগে ব্যবহার করব সাবজেক্ট। সাবজেক্ট আসছে এখানে দি পার্ট, দি পার্টটা আমরা লিখব। লেখার পরে দেখি যেহেতু পাস্ট টেন্স আছে, এখানে ইজ আছে আমাদের প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা করেসপন্ডেন্ট পাস্ট টেন্সে রূপান্তর করে ওয়াজ লিখব। তারপরে হাউ এক্সপ্রেশন, এই হাউ এক্সপ্রেশন দ্বারা একটা বিশেষ ফিলিং আসে, যার ফলে এখানে আমরা অ্যাডভার্ব হিসাবে ভেরি নিব। তাহলে ভেরি, তারপরে কি অবশিষ্ট থাকলো, এটা অ্যাডভার্ব, এর পরে যে অবশিষ্ট যে শব্দটা ছিল অ্যাডজেক্টিভ সেটা নেব বিউটিফুল। তার মানে বাংলার অর্থ আসছে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, আনন্দের সাথে সে বলল যে পাখিটা ছিল খুবই সুন্দর। বন্ধুরা, এই হলো 5টি সেন্টেন্সের মাধ্যমে ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করার নিয়মটা শেখালাম। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা কিছু অপশন আমরা বাদ দিয়েছি, যেমন নিকটবর্তী যে শব্দগুলো আছে তারও একটা লিস্ট আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে রূপান্তর করা। এছাড়াও আমাদেরকে পার্সনের নিয়মগুলো আছে, বিভিন্ন টেন্সের তো নিয়ম আছে, ব্যতিক্রম নিয়মগুলো আছে। তো পরবর্তী পর্যায়ে স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিওর মাধ্যমে যেটা এক্সেপশনাল নিয়মগুলো সেগুলো আমরা পড়ানোর চেষ্টা করব। সবাই ভালো থাকি, অনেক সময় আমাদের হাতে থাকার জন্য, ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের প্রতি আমার থাকলো বিশেষ কৃতজ্ঞতা। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা জিনিস অপেক্ষা করি, লাইক। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। নেক্সট টাইম আই উইল সি ইউ। বাই, আল্লাহ হাফিজ।